আগের দিন পাশ্চাত্য পাশ্চাত্য সাহিত্য এবং নাট্যে হাস্যরসের ব্যাপার আলোচনা করেছি। আজকে আমাদের ঘরের কাছে আসছি। প্রাচীন সংস্কৃত নাট্যশাস্ত্র, যাকে সাধারণভাবে আমরা ড্রামাটার্জি বলি, ভরত তার নাট্যশাস্ত্রে বিশেষভাবে সেটা আলোচনা করেছে। তবে ভরত একা নন, ভরতের আগেও অনেকে ছিলেন নিশ্চয়ই, এবং ভরতের পরে তো অনেকেই ছিলেন, তাদের অনেক গ্রন্থ আমরা পাই। কিন্তু নাট্যশাস্ত্রের ক্ষেত্রে যে সমস্ত বিধি বা প্রয়োগের কথা ভরত বলেছেন, সেগুলো শুধু নাট্যের ক্ষেত্রে নয়, সব রকম কাব্য, যাকে আমরা এখন সাহিত্য বলি, সেখানে প্রযোজ্য। অর্থাৎ শুধুমাত্র নাটকের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে নয়, কাব্য সাহিত্য সবকিছু ক্ষেত্রেই এই ধরনের হাস্যরসের একটা জায়গা রয়েছে। কিন্তু যেহেতু এখানে নাট্যশাস্ত্র বিশেষ করে নিয়োগগুলি করছেন, কাজী নাট্যশাস্ত্রের বিধিটা নাট্যের দিকটা একটুখানি বেশি সামনে এসে পড়ে। যাই হোক, আগে বলেছি বোধহয়, ভরত শুরুতেই বলেছেন হাস্য প্রধানত দুই প্রকার হয়, আত্মস্থ এবং পরস্থ। যেমন বাস্তবে তেমনি কাব্যে ও নাট্যে হাসি দুরকম হয়। আমরা নিজেরা হাসতে পারি বা অন্য কারুর অন্য কারুকে হাসাতে পারি। ভরত বলেছেন দ্বিবিধশ্চ অয়ম আত্মস্থ পরস্থশ্চ। দু রকমের। অয়ম মানে এখানে বোঝানো হচ্ছে হাস্যরস। এই দুই রকম হয়, একটা হলো আত্মস্থ, একটা হলো পরস্থ। যদা স্বয়ং হাসতি তদ আত্মস্থ। যখন নিজেরা হাসে কেউ, তখন সেটা হলো আত্মস্থ। যদা তু পরং হাসয়তি তদা পরস্থ। এর আগে আমরা সংক্ষেপে বিদূষকের কথা কিছুটা বলেছি। এরা মানুষকে হাসায়, কাজে এদের ক্ষেত্রে হাস্যটা হলো পরস্থ। আর যেখানে নিজেরাই হাসে চরিত্রগুলি, সেগুলোর কিছু কিছু আলোচনা হয়তো এর মধ্যে করার সুযোগ হবে। সেগুলো হলো আত্মস্থ। যাই হোক, এই যে দু রকমের হাস্য, সেগুলো আমরা পাচ্ছি যেটা আজ পর্যন্ত আধুনিক যুগেও সেটা অনুভব ব্যভিচারী সংযোগ রসের আস্বাদন, রসের উপভোগ ইত্যাদি হয় কখন? যখন বিভাব, অনুভব ও ব্যভিচারী ভাবের সঙ্গে যোগ হয়। নিষ্পত্তি এবং যোগ, এই দুটো নানা ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে অনেক কিছু, খুব জটিলতার মধ্যে এখন যাচ্ছি না। সংক্ষেপে বলছি যে এই প্রত্যেকটি সংজ্ঞার ভাব এই শব্দটি যুক্ত আছে। মূলত একটা স্থায়ী ভাব থাকে যে কোনো রকমের সাহিত্য রচনায়। সেই যে রচনাটি, তার মধ্যে প্রধানত যে রসটি বারবার করে আমাদের সামনে আসছে এবং শেষ পর্যন্ত যেটা নিয়ে যাওয়া হচ্ছে, সেই রসের যে ইকুইভ্যালেন্ট যে স্থায়ী ভাব, সেই স্থায়ী ভাব যুক্ত হয় তার বিভাব, অনুভব এবং ব্যভিচারী ভাবের সঙ্গে। তো ভাব বলতে মূলত চিত্তবৃত্তি বিশেষ। যে কোনো চিত্তবৃত্তির প্রকাশ হতে গেলে তার একটা অবলম্বন দরকার হয়। যেমন যদি প্রেমের কাহিনী আমরা পড়ি, তাহলে প্রেমিক এবং প্রেমিকা দুজনের মধ্যে প্রেম, তাহলে দুজনের শৃঙ্গার, প্রেম বা শৃঙ্গারের প্রতি আলম্বন বিভাব হচ্ছে এই দুজন পরস্পরের প্রতি আলম্বন বিভাব। দুষ্যন্ত এবং শকুন্তলা যেখানে শৃঙ্গার, সেখানে দুষ্যন্তের সেই প্রেম যেটা, তার অবলম্বন শকুন্তলা এবং শকুন্তলার প্রেমের অবলম্বন দুষ্যন্ত। এখানে একটা স্থায়ী ভাব রয়েছে। শৃঙ্গারের স্থায়ী ভাব হচ্ছে রতি, তেমনি হাস্যরসের স্থায়ী ভাব হচ্ছে হাস্য। অবলম্বন ছাড়াও এটাকে বলা হয় আলম্বন বিভাব। আরেকটা বিভাব আছে যেটাকে বলা হয় উদ্দীপন বিভাব। যে স্থায়ী ভাবটা জাগ্রত হলো কিছু একটা অবলম্বন করে,
কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে অবলম্বন করে সেটাকে আরো উদ্দীপিত করে, সেটাকে আরো চাগিয়ে দিয়ে আশেপাশের যা কিছু, সমস্ত কিছু পারিপার্শ্বিক যা কিছু, সেগুলোকে বলা হয় উদ্দীপক বিভাব। যেমন দুষ্যন্ত শকুন্তলা যখন প্রেম হচ্ছে, তখন তারা তপবনে প্রেম করছে, সেখানে গাছপালা, ফুল, লতা, পাখি, এগুলো সমস্তই তাদের প্রেমের উদ্দীপক হয়েছে, শৃঙ্গারের উদ্দীপক হয়েছে। আর এদিকে আর একটি বস্তু আছে অনুভব, সেটা হচ্ছে যে এক একটা যখন ভাব যখন মনে জাগ্রত হয়, সেটা তো একটা বাইরে কিছু বহিরঙ্গ প্রকাশ তো কিছু হয়, যেটা আমরা অভিনয় দ্বারা প্রকাশ করে থাকি, এটা হলো অনুভব। এছাড়া সাত্ত্বিক ভাব বলে ভাবের ৮ প্রকার সাত্ত্বিক ভাব আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থায়ী ভাব। এটা হলো সমগ্র কাব্য বা প্রবন্ধ জুড়ে যে ব্যাপক ভাবে থাকে এবং কাব্যের অন্তে সেটা পরিপূর্ণতা প্রাপ্ত হয়, সেটা রসে উপনীত হয়। কিন্তু যে কোনো প্রবন্ধ শুধুমাত্র একটি ভাব দিয়ে চলে না, অন্যান্য কিছু ভাবের আনাগোনায় বৈচিত্র্যময় হয়ে ওঠে ভাবের অভিব্যক্তি। সেই জন্য শুধুমাত্র স্থায়ী ভাবের অভিব্যক্তি থাকে না, সেখানে অন্যান্য সব ভাবেরও অভিব্যক্তি থাকে, যেগুলো সে এই ভাব, অন্য যে ভাবগুলো যেগুলো স্থায়ী হয় না, সেগুলো ব্যভিচারী ভাব। আমরা যে এই হাস্যরসের কথা বলছি, হাস্য হচ্ছে তার স্থায়ী ভাব, এবং এই স্থায়ী ভাব সাধারণত ব্যভিচারী হিসেবেই ব্যবহার করা হয়, অর্থাৎ নানান জায়গায় কমিক রিলিফ হিসেবে এটা আমরা দেখতে পাই। কিন্তু কোনো কোনো জায়গায় এটা স্থায়ীও হয়। আমরা যেমন বলেছি প্রহসনের ক্ষেত্রে, প্রহসনে হাস হলো স্থায়ী ভাব এবং হাস্যরস সেখানে হলো অঙ্গী রস, অর্থাৎ প্রধান রস। তো সে নিয়ে পরে আলোচনা আসবো। প্রহসনের প্রসঙ্গে যাওয়ার আগে আরো বেশ কিছু কথা রয়েছে, সেগুলো একটু বলে নি। তো এই হাস্যরসের স্থায়ী হচ্ছে হাস্য। সেখানে কি কি থাকে? সেখানে রয়েছে বিকৃত বেশ, বিকৃত অলংকার ইত্যাদি ব্যবহার হয়, এবং যে ব্যক্তি এগুলি ব্যবহার করছে তার ধৃষ্টতা, তার লোলতা অর্থাৎ ঢিলেঢালা ভাব, হ্যাঁ, কুহক, অসৎ প্রলাপ, মানে যাকে বলে ননসেন্স বকা, ব্যঙ্গ ইত্যাদি এখানে বিভাব হয়। মুখের নানা ভঙ্গি ইত্যাদি দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। আবার হাসেও, হাহা করে হাসলেও সেটাও অনুভব হয়। ব্যভিচারী ভাব হয়, আলস্য, নিদ্রা ইত্যাদি। আমরা অনেকগুলি নাটকেই দেখে থাকি, নাটক বা নাটিকায়, যে বিদূষক প্রায় ঘুমিয়ে পড়ছে, তো সেই ব্যাপারটা তার ব্যভিচারী ভাবের মধ্যে পড়ে। ভরত বলেছেন হাস্য ৬ প্রকার হয়। যারা উত্তমা প্রকৃতি, অর্থাৎ যারা মানে কি বলবো, একটু গম্ভীর চরিত্র, মানে হিরো টিরো ধরনের নায়ক নায়িকা, বা আমরা যদি শকুন্তলার ক্ষেত্রে বলি, শকুন্তলার ক্ষেত্রে মহর্ষি কর্ণ, যিনি শকুন্তলার পালক পিতা, এরকম লোকেরা হচ্ছে উত্তমা প্রকৃতি, উত্তম চরিত্র বা উত্তমা প্রকৃতি। এবং তার থেকে একটু নিচে যারা, তারা হলো মধ্যমা প্রকৃতি, যেমন এই কঞ্চুকি ইত্যাদি। আর আরেকটা হচ্ছে যে অধমা প্রকৃতি, তারা একেবারেই খুব নিচু মানের, তাদের ওই একটু স্থূল ধরনের অভিনয় তাদের যে থাকে। তো উত্তমা প্রকৃতি দুই প্রকারের হাস হয়ে থাকে, স্মিত ও হসিত। স্মিত হাস্যের ক্ষেত্রে কপোল কিছুটা প্রসারিত হয়, হাসলে আমাদের যেমন একটুখানি গালটা কুঞ্চিত হয়, সুন্দর দৃষ্টিপাত হয়। সুন্দর নায়ক নায়িকা তো সুন্দর দৃষ্টিপাত করবেন, তা না হলে তাদের নায়ক নায়িকা করা হবে না, তার দেখা যায় না। মৃদু হাসি, হ্যাঁ। আর একটা হলো হসিত। হসিত মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে, কপোল প্রসারিত হয়, একটুখানি দাঁতের ঝিলিক দেখা যায়, এটাও ভালো লাগে দেখতে।
তারপর মধ্যমা প্রকৃতির আবার দুই প্রকার হাস্য, বিহসিত ও উপহসিত। বিহসিততে চোখ ও কপাল কুঞ্চিত হয়, চোখ কুঁচকে যায় এরকম করে হাসলে, আমাদের চোখ কুঁচকে যায় না, খুব বেশি জোর হাসলে কপাল এবং চোখ দুই কুঞ্চিত হয়, মধুর হাস্যধ্বনি শোনা যায়, মুখ একটু লাল হয়। আর উপহসিত নাসারন্ধ্র স্ফুরিত হয়, দৃষ্টি সরল হয় না, চোখের দৃষ্টি আঁকা বাঁকা হয়ে যায়, মাথা কাঁপে। অধম প্রকৃতির হাসি দুই প্রকার, অপহসিত এবং অতিহসিত। অপহসিত অস্থানে হাসি, যেখানে হাসার কথা না, যেমন কেউ একজন আছাড় খেলো তাই দেখে হাসতে শুরু করে দিল, চোখ জলে ভরে যায় এবং কাঁধ ও মাথা কাঁপতে থাকে। অতিহসিত চোখ জলে ভরে ওঠে, জোরে জোরে কর্কশ হাসি শোনা যায়, দুই হাতে কোমর চেপে ধরা হয়, মানে সেই পেট চেপে হাসা। আগের দিন সমীপেশু এই অট্টহাসি, হা হা করে হাসা বা দাঁত দাঁত বার করে হাসা, এই সবগুলোর কথা বলেছিল। সেই সবগুলো এর মধ্যে সবই এসে যাচ্ছে, কারণ এগুলো সবই মজা। এবং মজার ব্যাপার আরো এই যে এই বর্ণনার মধ্যে দিয়ে হাসির ভঙ্গিগুলো যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই না? যে এই যে হাসিগুলোর বর্ণনা করা হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি স্মিত কেমন হবে, হসিত কিরকম হবে, এবং শেষকালে ওই যে অতি হসিত হা হা করে হাসি, কর্কশ হাসি এবং কোমর চেপে ধরছে, এইসব মজা চোখের সামনে যেন দেখা যায়। সেই যে মৃদু মধুর স্মিতহাস্য, সেটা নায়ক নায়িকাকে মানায়। সেখান থেকে অপহসিত বা অতিহসিত, হ্যাঁ হ্যাঁ করে হাসা, সবকিছুই বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তাই বলে কাব্যে যে এগুলোর বর্ণনা থাকবে না এমন কথা কিন্তু বলা যাচ্ছে না। কাব্য তো সবই, নাটকও কাব্য, তার মধ্যে সেগুলো সবই এর মধ্যে থাকছে। তো এখানে এই হাস্য প্রসঙ্গে বলতে গিয়ে হাস্য স্থায়ী ভাব সম্বন্ধে বলতে গিয়ে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলেছেন, বিকৃতাকার বাঘ বেশ চেষ্টাদে কুহকাদ ভবে হাসো হাস্য স্থায়ী ভাব শ্বেত প্রমথ দৈবত। হাস্য হলো হাস্যের স্থায়ী ভাব। সেটা কিরকম, কিসের দ্বারা হয়? সেটা বিকৃত আকার, হ্যাঁ, অর্থাৎ আকৃতিও বিকট হবে, স্বাভাবিক হবে না, এবং কথাবার্তাও স্বাভাবিক নয়, একটু অন্য রকমের, অদ্ভুত অদ্ভুত বেশ। যেমন আমরা এর আগে আলোচনা করেছিলাম চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের যখন ট্রাম্প হিসেবে যখন তিনি অভিনয় করছেন, সেখানে তার ট্রাম্পের পোশাকটাই এমন হাস্যকর ছিল, তাই দেখলেই লোকের হাসি পেয়ে যায়। তারপর আর মজার কাজ কিছু করার আগেই এই সমস্ত কাজ, এই সমস্ত ব্যাপার হয়ে যায়। তো এখন এখানে যেটা হাসির উদ্বেগ কিভাবে হবে, প্রথমত চেহারাটা একটা উদ্ভট করতে পারে, যেটা আমরা আজকাল খুব একটা এনকারেজ করি না, সেটা তো সবাই জানেন, আমরা এটা ভালো চোখে দেখি না। কিন্তু আগেও তো এটা হতো, এবং এখন যে একেবারে হয় না এমন কথাও বলবো না। অনেক ক্ষেত্রে আমরা দেখি, অনেক পরবর্তীকালের বাংলা নাটক টাটকে আমরা দেখেছি একটু বিকৃতি অনেক সময় আনা হয়ে থাকে। আমার এখন মনে পড়ছে এই ব্যাপিকা বিদায়, এই নাটকে সেখানে একটি চরিত্র আছে ঘনশ্যাম, সে একটু তোতলা এবং তার একটু মাথার দোষ আছে। সে কিন্তু মানে খুব মোক্ষম কথাবার্তা বলে, এবং সেটাও একটা খুব হাসির ব্যাপার হয়েই দাঁড়ায়। তো এরকম ধরনের চরিত্র প্রচুর দেখা যায়। সংস্কৃত নাটকে অনেক কিছু আমরা দেখতে পাবো। যাই হোক, সেখানে আমরা সেই প্রসঙ্গে পরে ফিরছি। অঙ্গবৈকল্যকেও হাসির ব্যাপার বলে কখনো কখনো দেখানো হয়। আগে আলোচনা করার সময় বলেছি, পাশ্চাত্য নাট্যশাস্ত্রেও একটা অঙ্গবিকলতার ব্যাপার অনেক সময় দেখানো যায়। তারপর কথা ভুলভাল বলা, বেশভূষার বিকটতা, বিকট অঙ্গভঙ্গি, নানাভাবে নিজেকে হাস্যকর করে তোলা। তো এখানে তাহলে আমরা কি বলবো, এটা কি হচ্ছে, কিরকম হাসি? এটা পরস্থ,
একজন হাসাচ্ছে, একজন বা একাধিক জন হাসাচ্ছে, তাহলে এটা আত্মস্থ নয়। আমি যখন হাসছি আমি হাসছি, আমার হাসি হচ্ছে আত্মস্থ, কিন্তু লোকটা আমাকে হাসাচ্ছে, এটা পরস্থ, এটা তার কাছে হাস্যকর নয়। এইসব করে বিকট মানে যা কিছু স্বাভাবিক তার থেকে একটু বিকৃত করে তোলাটাই হচ্ছে হাস্যরসের প্রধান বৈশিষ্ট্য, একথা অনেকেই বলেছে। এখন অভিনয় বা দৃশ্যকাব্যের প্রধান হাস্যোদ্রেককারী হচ্ছে বিদূষক। আমরা যেমন ইয়েতে দেখলাম, কি বলে, পাশ্চাত্য সাহিত্যে যেমন আমরা বিশেষ করে এলিজাবেথের যুগে ফুল চরিত্র দেখলাম, ফুল বা জেস্টার, সেই চরিত্রের সঙ্গে তুলনা করা যায় বিদূষকের। আগেই বলেছি এটা। সাধারণত প্রেমের ব্যাপারে বিদূষক নায়কের সহায়, এবং যেহেতু নায়ক বেশিরভাগ ক্ষেত্রে এখানে রাজা হয়ে থাকেন, রাজার নানা রকম সচিব থাকেন, বিদূষক হচ্ছেন নর্ম সচিব, অর্থাৎ রাজার আমোদ প্রমোদে তিনি সহায়তা করেন। মানে শুধু হাসানো নয়, রাজা আনন্দ করার সময়, মানে যাকে বলা যায় বয়স্য, রাজা বয়স্য বলেই ডাকেন, সমান বয়সের যারা বন্ধু তাদের সঙ্গে আমরা অনেক কিছু আলোচনা করতে পারি, অনেক কিছু রসিকতা করতে পারি, যেটা আমরা হয়তো অন্য কারোর সঙ্গে করতে পারবো না। তো রাজাদের সেই মনের কথা বলার মানুষ হচ্ছেন বিদূষক। তো সেই বিদূষক প্রেমের ব্যাপারে তো বিশেষ করে নায়কের সহায় এবং অনেক ক্ষেত্রে অঘটনও ঘটিয়ে দেয়। এছাড়াও যাকে কমিক রিলিফ বলা হয়, সেটাও বিদূষক সৃষ্টি করে থাকে। যেখানেই দেখা যাচ্ছে খুব বেশি গুরুগম্ভীর হয়ে যাচ্ছে বিষয়টি, সেইখানে বিদূষক একটা হাসির ব্যাপার ঘটিয়ে তোলে। সাহিত্য দর্পণকার বলেছেন বিদূষক সম্বন্ধে, কুসুম বসন্তাদ্যভিধ পার্ব বপুর দেশ ভাষাদ্যৈ হাস্যকর কলহরতি বিদূষক স্যাৎ স্বকর্মজ্ঞ। বিদূষক কেমন হবে? তার অভিধা, তার নাম হবে ফুল বা বসন্তের নামে। এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখি, যেমন অভিজ্ঞান শকুন্তলভে আমরা দেখছি সেই বিদূষক, বিখ্যাত বিদূষক, যার নাম হচ্ছে মাধব্য। মাধব্য, এখন আমরা জানি মধু, মধু ঋতু, বসন্তকে বলা হয়ে থাকে মধু বলা হয়ে থাকে, সেখান থেকেই মাধব্য কথাটা এসেছে বলে অনুমান করা হয়। এবং বসন্ত, রাজা উদয়নকে নিয়ে অনেক নাটক, অনেক নাটিকা রচিত হয়েছে। এই সব জায়গাতেই এই চরিত্রটা চরিত্রগুলো এসেছে অবশ্য কথা শরীর সাগর থেকে। এখানে এই সমস্ত চরিত্রগুলি সমস্ত জায়গাতেই বিদূষক চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বিদূষক হচ্ছে বসন্ত, বসন্তের নামে তার নাম। এবং আর কি, তার কর্ম, বপু, দেশ এবং ভাষা ইত্যাদি, অর্থাৎ তার কীর্তিকলাপ, তার অঙ্গভঙ্গি, তার দেশ, তার ভাষা ইত্যাদি দিয়ে তিনি হচ্ছেন হাস্যকর। তিনি নানান ভাবে সেইভাবে তিনি হাস্যকর। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হলেন কলহরতী, তিনি সবার সঙ্গে ঝগড়াঝাটি করেন এবং স্বকর্মজ্ঞ, নিজের কাজ তিনি খুব ভালো করে জানেন। আমরা মনে করছি লোকটা বোকা, উল্টো পাল্টা কথা বলছে, তা কিন্তু নয়, যা বলছে বুঝে সুঝে ভেবে চিন্তেই বলছে। এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যে বিদূষকের হাতে একটি আঁকাবাঁকা লাঠি থাকে,
সেটা নিয়ে তিনি তো কলহপ্রিয়, তিনি লোকের সঙ্গে ঝগড়া করার সময় ওই লাঠিটা নেড়ে নেড়ে ধমকান সবাইকে। এবং তিনি অত্যন্ত ভোজন বিলাসী, সবসময় খাওয়া দাওয়ার জন্য তিনি আগ্রহী। এই একটা মানে খুব বড় রকমের এখানে নতুন ব্যাপার বলতে পারি, যেটা এখানে কোথাও উল্লেখ করা হয়নি, কিন্তু সেটা আমরা বারবার করে কিন্তু বিভিন্ন জায়গাতে বিদূষকের মধ্যে দেখতে পাচ্ছি। যে আমরা এলিজাবেথের ফুল সম্বন্ধে যেটা বলেছিলাম, যে তিনি নায়কের যেখানে কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, ভুল হচ্ছে, সেখানে তিনি ভুলটা ধরিয়ে দেবার চেষ্টা করেন। এখানে কিন্তু বিদূষকেরও আমরা সেই ভূমিকাটা দেখতে পাই। বিদূষক যে বিদূষণ করে, অর্থাৎ বিশেষভাবে যে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, তাহলে শুধুমাত্র রাজাকে আনন্দ দেয়া নয়, রাজাকে বোঝানো যে তোমার ভুল হচ্ছে, এটা সবাই করতে পারে না। যেটা আমরা এলিজাবেথের ফুলের সম্বন্ধেও দেখেছিলাম, যে রাজাকে সে যা খুশি বলতে পারে, রাজা রানীদের যা খুশি বলতে পারে, তাতে তারা কিছু মনে করেন না, কারণ তারা জানেন এই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী। অবশ্য সেটা সবসময় যে কাজ করে তা বলবো না, সবসময় কাজ করতে পারে না, কিন্তু এই জিনিসটা আমরা দেখি যে বিদূষকের মধ্যে ভীষণভাবে রয়েছে, এবং এইসব কারণেই বিদূষকের প্রয়োজন খুব বেশি রকম রয়েছে কাব্যের। এই প্রসঙ্গে আরেকজন বিদূষকের কথা পাসিং উল্লেখ করছি, তার কথা পরে বিস্তারিত করে অনেক বলার সুযোগ হবে। তিনি হচ্ছেন মৃচ্ছকটিক এই প্রকরণের বিদূষক মৈত্রেয়। মৈত্রেয় নাম কিন্তু বসন্ত বা ফুলের নামে হয়নি। মৈত্রেয় তার মানে তার মধ্যে যে প্রধান যে গুণ, সেটা হলো মিত্রতা। এবং এটা আমরা মৃচ্ছকটিকে দেখেও থাকি, যে তার সখা চারু দত্তের সঙ্গে তিনি সর্বদাই রয়েছেন, বন্ধু হিসেবে রয়েছেন, মিত্র হিসেবে রয়েছেন। তার বিপদে সম্পদে তিনি সর্বদাই তার মিত্রভাবে তার সহযোগিতা করেছে। এই জন্য তিনি হলেন মৈত্রেয়। এবং এই মৈত্রেয়কে আমরা দেখি যে তিনিও চারু দত্তের অনেক ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেছেন, বা মনে করছেন যেটা চারু দত্তের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তো এর আগের দিন আমাকে আমার ছাত্রী দেবস্মৃতি বলেছিল যে বিদূষকের চরিত্রের কিছু কথাবার্তা সবাইকে শোনাবার জন্য। আমি বিদূষকের সম্বন্ধে বলতে গেলে একটু সেখানে উদাহরণ না দিলে তো হবে না। বিশেষ করে অভিজ্ঞের শকুন্তলের একদম গোড়াতে দ্বিতীয় অঙ্কে বিদূষকের যে ধরনের একটা বিরাট সলিলুকি পাওয়া যাচ্ছে, সেইটার মধ্যে আমরা কিন্তু বিদূষকের সবকিছু বৈশিষ্ট্য একটু একটু করে পাচ্ছি। তো এটা অবশ্য প্রাকৃতে বলার কথা। প্রাকৃতে বিশেষ করে বিদূষক বলতেন প্রাচী প্রাকৃত। তো এটা সম্ভবত আমাদের এই দিককার ভাষা বা উপভাষা। তো এটা অবশ্য আমরা অন্যান্য বাংলা নাটকেও দেখে থাকি, যে হাসির নাটক হলে সেখানে বাঙাল চরিত্র দুটো একটা আনে, বাঙালরা না থাকলে নাটক জমে না। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে রামমাণিক্য বলে একটি চরিত্রকে তিনি নিয়ে এসেছিলেন, সে ছিল বাঙাল। যাই হোক, এখানে আমি প্রাকৃতটা পড়ছি না, আমি সংস্কৃতটাই পড়ছি, যদিও আমাকে দেবস্মৃতি এটা অনুরোধ করেছিল, কিন্তু লোকের একটু সুবিধা হবে বলে আমি সংস্কৃতটাই বলছি। যদি ভবিষ্যতে মনে হয় তখন প্রাকৃতটা আবার বললেই হবে। তো এখানে কি হয়েছে, রাজা গেছেন মৃগয়া করতে, রাজা দুষ্যন্ত মৃগয়া করতে গেছেন, এবং গিয়ে তিনি ভুলক্রমে ঢুকে পড়েছেন মহর্ষি কর্ণের আশ্রমে। সেখানে এসে তিনি আর স্বীকার করছেন না, কিন্তু তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াতে গিয়ে তিনি শকুন্তলাকে দেখে ফেললেন এবং ভীষণভাবে প্রেমে পড়ে গেলেন। এবং তারপর তার রাজ্যে ফিরে যাওয়া, রাজধানীতে ফিরে যাওয়ার কোনো রকম বাসনা নেই, তিনি ওখানেই পড়ে আছেন। কিন্তু বিদূষকের সেটা মোটেই পছন্দ না। এই দ্বিতীয় অঙ্কে শুরু হচ্ছে, বিদূষক প্রবেশ করছেন অত্যন্ত বিষণ্ণভাবে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলছেন, ভো দৃষ্টম एतस्य मृगयाशीलस्य राज्ञो वयस्य भावेन निर्विण्णोऽस्मि। अयं मृग, अयं वराह, अयं शार्दूल इति मध्याह्नेऽपि ग्रीष्मविरलपादपच्छायासु वनराजिषु आहिन्यते
অটবিত অটবি। দেখো দেখি এই মৃগবিলাসী রাজার বয়স্ক হয়ে আমি কি কষ্টে রয়েছি। এই হরিণ, এই বরাহ, এই বাঘ, এই করে এই দুপুর বেলাতেও, গ্রীষ্মকালে গাছের ছায়াও খুব বিরল, সেখানে এই বনের মধ্যে তিনি আমাকে দৌড় করাচ্ছেন এক বন থেকে আরেক বনে। পত্র সংকর কাষায় পত্র সংকর কাষায়ানি কটুকানি গিরি নদী জলানি পিয়ন্তে। এখানে কি আহার কি জুটছে, আহার পানীয় কি জুটছে। এই মধ্যাহ্নে পশু পেছনে তাড়াতাড়ি তাড়া করে ছুটতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে, কিরকম জল পাওয়া যাচ্ছে? পাতা পচা, কষায়, কটু, গিরি নদী জল কোন রকমে খেতে হচ্ছে। অনিয়ত বেলং শূল্য মাংস ভূয়িষ্ঠাং আহার ও ভুজ্যতে। খাবার কোনো সময় অসময় নেই, আবার তো একটা সময় থাকবে, লাঞ্চ টাইম, ডিনার টাইম, এসব কিছুই নেই। আর কি করতে হচ্ছে, ওই যে পশুগুলো শিকার করা হচ্ছে তাদেরই মাংস শূল্য। শূল্য কিরকম? তন্দুরি বা কাবাব এই ধরনের। শূল্য বলছে যখন কাবাবই হবে, চুলে বিধিয়ে যেটা সেকে খাওয়া হয়, সেই আহার খেতে হচ্ছে। তুরগানুধাবন খণ্ডিত সন্ধে রাত্রাবভিবে নিকামং শৈতব্য নাস্তি। ঘোড়ার পেছনে সারাদিন ছুটে ছুটে শরীরের সব খিল আলগা হয়ে গেছে, রাতেও ঘুমোতে পারছি না সেই জন্য। তত তার মধ্যে ঘুমোবার উপায় কোথায়? তত মহতি এব প্রত্যুষে দাস্যা পুত্রই শকুনি লুব্ধকই মনগ্রহণ কোলাহলেন প্রতিবোধিতোস্মি। এদিকে ভোর না হতে এই যে দাসী পুত্র, এই হতভাগা যত আছে রাজার শিকারী যারা বন তাড়ায়, সকলেই জানেন নিশ্চয় যে আগে এটা খুব হতো, এখন এগুলো সব শিকার প্রায় নিষিদ্ধ হয়ে যাওয়াতে এগুলো তো হয় না। যে বনের মধ্যে বন পেটানো, ঝোপ জঙ্গলের মধ্যে হাঁক ডাক করে দুমদাম আওয়াজ করে ঝোপের মধ্যে যদি কোনো পশু পাখি থাকে তাদের তাড়িয়ে দিয়ে তাদের বার করে আনা, যাতে করে তাদের শিকার করা যায়। এইসব ভোরবেলা উঠে এইসব করতে তারা শুরু করে, তাতে আমার ঘুম ভেঙে যায়। ইয়তা ইদানীং আমি পীড়ান নিষ্ক্রামতি, এতেও আমার দুঃখ দূর হচ্ছে না। তথা গণ্ডস্য উপরি পিণ্ডকও সংবৃত্ত। এইটা খুব বিখ্যাত উক্তি বিদূষকের এখানে, যে এখন কি হয়েছে, গণ্ডের উপরে পিণ্ডক হয়েছে। আমরা যাকে বলি গোদের উপর বিষ ফোড়া, এতেই যথেষ্ট কষ্ট ছিল, তারপরে এখন রাজা আরো কষ্ট বাড়িয়েছেন। কিরকম? ইহ কিল अस्मासु अवहीनेषु तत्र भवतु मृगानुसारेण आश्रमपदं प्रविष्टस्य तापस्य कन्यका शकुन्तला नाम मम अधन्यतया दर्शिता। কালকে আমরা যখন পিছিয়ে পড়েছিলাম তখন রাজা মৃগকে অনুসরণ করে আশ্রমের মধ্যে ঢুকে তাকে শকুন্তলা নামে একটি তাপস কন্যাকে দেখানো হয়েছিল। দেখিয়ে দেখালো, কেউ তো দেখায়নি, কিন্তু যেন এটা ওকে জব্দ করার জন্যই কেউ দেখিয়েছে। সাম্প্রতং নগরে গমনায় মনঃ কতমপি ন করোতি। এখন তিনি আর নগরে ফেরার নামও করছেন না। এবং চিন্তায়ত এ প্রভাতা প্রভাতা রাজনী, এইসব চিন্তা করে করে কাল রাত ভোর হয়ে গেছে, তার চোখের পাতা বুঝতে পারেনি। কি করব? কা গতি যাবদেন কৃতাচার প্রতিকর্মাণং প্রেক্ষে। কি করি দেখি, উনি তো এখন সকালে প্রাতকৃত্যাদি সেরে এইদিকে আসছেন, দেখি তার সঙ্গে দেখা করি। এই তো আসছে এদিকে, তাহলে কি করবেন? সঙ্গে জবনীরা রয়েছে, রাজার বডিগার্ড। তখন জবনীদের রাজারা বডিগার্ড হিসেবে রাখতেন, তাদের সঙ্গে তীর-ধনুক সব থাকতো। তারা বনপুষ্পের মালা করে রাজার চারদিকে ঘিরে আসছে। এখন কি করব? অঙ্গভঙ্গ বিকলেইব ভূত্বা স্থাস্যামি যদি এবমপি নাম বিশ্রামং লাভে। এমন ভাবে দাঁড়িয়ে থাকি যে যেন আমার পক্ষাঘাত হয়েছে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকি যেন অঙ্গভঙ্গ বিকল হয়েছে, আমার পক্ষাঘাত হয়েছে, যদি সেভাবেও একটু বিশ্রাম পাই।
তারপর রাজা যখন এসেছেন, এসে খালি প্রিয়ার চিন্তাই করছেন, তার তো বন্ধুর গায়ে ব্যথা হলো কি, খাওয়া দাওয়া ঠিক হলো কিনা, সব চিন্তা তার মাথায় নেই। তখন বিদূষক ওই রকম পক্ষাঘাতগ্রস্তের মতন দাঁড়িয়ে বলছেন, ভূ বয়স্য নামে হস্তপাদং প্রসরতি বাংমাত্রে না জাপ্যসে জয়তু ভবান। রাজাকে তো একটা দেখা হলেই তো রাজার জয়ের একটা আকাঙ্ক্ষা করতে হয়। আমি তো নড়তে চড়তে পারছি না, আমার হাত পা কিছু নড়ছে না, সেজন্য মুখে মুখেই শুধু তোমার জয় ঘোষণা করছি। রাজা বলছেন, তো এরকম হলো কি করে তোমার? তখন বিদূষক বলছেন, কুত কিলে স্বয়ং অক্ষী আকুলীকৃত্য অশ্রু কারণে পৃচ্ছসি। তুমি নিজেই চোখে খোঁচা দিয়ে এখন বলছো চোখে জল পড়ছে কেন? তখন রাজা বললেন, তুই তো কিছু বুঝলাম না, কি ব্যাপারটা কি? ও বয়স্য यद् वेतस्य कुब्जलीलां विडम्बयति तत् किम आत्मनः प्रभावेण ननु नतिवेगस्य। রাজা বলছেন, যদি বিদূষক বলছেন, যদি বেত গাছ পুজো হয়ে যায়, তা কি সে নিজে নিজে হয়ে যায় না নদীর স্রোতের জন্য হয়? রাজা বলছেন, হ্যাঁ, নদী বেগেই হচ্ছে, নদীর স্রোতেই হচ্ছে। তুমিও তো আমার এরকম দুঃখের কারণ। কেন, কারণটা কি? এবং রাজকার্যাণি উচ্ছিত্বা এতাদৃশে আকুল প্রদেশে বনচর বৃত্তিরা তয়া ভবিতব্য यत् प्रत्यहं श्वापद समुत्सारणै संक्षोभित सन्धि बन्धानां मम गात्राणाम अनीशोऽस्मि संवित्। রাজা বলছেন যে, কি কেন তোমার এরকম হচ্ছে না? তো এই তুমি রাজকার্য ছেড়ে এতদিন পর্যন্ত এই বনের মধ্যে রয়েছে। এই কথাটা কিন্তু একটা খুব মুখ্য কথা, যে কথাটা আমরা ক্লাসে পড়াবার সময় প্রায়ই মাথা ঘামাই না। সেটা হচ্ছে, রাজকার্য ত্যাগ করে তুমি এখানে রয়েছো। রাজা নিশ্চয়ই মৃগয়া যেতে পারেন, কিন্তু মৃগয়া একটা ব্যাসন। যদি অত্যধিক রকম মৃগয়া কেউ করে, তবে সেটা ব্যাসন হবেই। এবং সেটা যদি ব্যাসন হয়, তাহলে পরে সেটা রাজার পক্ষে একেবারেই ভালো নয়, রাজার পক্ষে একেবারেই মঙ্গলজনক। তখন কি করতে হবে? রাজাকে তো সময়টা একটু কাটশট করতে হবে। তো এইসব বললে বলে তো রাজা কিছুটা অন্যদিকে চিন্তা করছেন, কারণ রাজার এখন প্রেমের অবস্থা, প্রেমের একদম প্রথম অবস্থা। তিনি হরিণের দিকে তীর তাক করতে গেলে তার ওই হরিণের চোখ দেখে প্রিয়ার চোখ দুটো মনে পড়ে যায়। সেজন্য তিনি আর শিকার টিকার করতে খুব একটা আগ্রহী এখন নেই। তা সেই জন্য তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু বিশ্রাম টিশ্রাম করবো। তো তারপরে এত সহজে তো বিদূষক রেহাই পাবে না। তাকে ধরে রাজা তার প্রেমের গল্প শুরু করে দিয়েছে। তার প্রেয়সী কিরকম সুন্দরী, কিরকম সব দিক দিয়ে কিরকম রূপসী, গুণবতী ইত্যাদি। তো এসব বলছেন, সুন্দর সুন্দর শ্লোক, সেগুলো এখন বলছি না, কারণ আমরা এখন বিদূষক নিয়েই চর্চা করছি। তো বিদূষক বলছেন, এতই যদি তার রূপ গুণ সব হয়ে থাকে, তেনহি লঘু পরিত্রায়তাম এনাং ভবান। তাই যদি হবে, তাহলে তাড়াতাড়ি করে তুমি তাকে রক্ষা করো, উদ্ধার করো। মা কস্যাপি তপস্বিনা ইঙ্গুতি তৈলে চিক্কণ শীর্ষস্য হস্তে নিপতিষ্যসি। তুমি তাড়াতাড়ি তাকে উদ্ধার করো, তাহলে এই কোন তপস্বী ইঙ্গুতেলে মাথার চুল চ্যাট চ্যাট করছে, সেরকম কার হাতে গিয়ে পড়বে। তো রাজা বলছেন যে, তা কি করে করি, ওর গুরুজন তো এখানে নেই, আমি এখন কি করে তাকে তার কাছে প্রস্তাব দিই? তখন বিদূষক বলছেন, সে তোমার ব্যাপারে কিরকম আগ্রহ দেখাচ্ছে? রাজা বলছেন, তপস্বী কন্যারা তো এমনিতেই প্রকৃতিতেই তাদের স্বভাবতই তারা অপ্রগল্ভ। কিন্তু আমি বুঝতে পারছি, আমার দিকে তাকাচ্ছে না বটে, কিন্তু আমার দিক থেকে চোখ ফেরাতেও পারছে না, অন্যদিকে তাকিয়ে হাসছে ইত্যাদি। তখন কৃষক বলছে, আর কি চাও? না খালু দৃষ্ট মাত্রস্য তব অঙ্কং সমারোহতি। তবে কি দেখলেই তোমাকে তোমার কোলে চড়ে বসবে? রাজার কিন্তু তাতে কিছু লজ্জা হলো না। রাজা বলছেন যে, যাও, এখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন যেন পায়ে
কুশাঙ্কুর বিঁধেছে, এরকম ভাবে দাঁড়িয়ে সে গাছের ডাল থেকে তার বলকল ছাড়িয়ে নিচ্ছিল, যদিও আমি দেখলাম যে বলকল লাগেনি আসলে। তখন বিদুষক বলছে, তবে তো পেয়েই গেছো, তেনেহি গৃহীত পাথেয় ভবন, তবে তো যা চাইছিলে পেয়েই গেছো। পৃথক ত্বয়া উপবনং তপোবনম ইতি পশ্যামি, তুমি তো তপোবনটাকে উপবন করে ফেললে হে। কিন্তু রাজার এতে কিছু লজ্জা হচ্ছে না, এটাই হলো আশ্চর্য, কারণ বিদূষক সমানেই ওকে ব্যঙ্গ করছে এবং বলছে যে তুমি কাজটা ভালো করছো না, তুমি কুমারী মেয়ে, তাকে তুমি এইভাবে দেখছো, তার গুরুজন নেই এখানে, তুমি বলছো, তো এটা কি তোমার ঠিক হচ্ছে? কিন্তু রাজা তো এসব শুনছেন না। এবার এমনকি মুখের উপর যখন বলা হলো যে তপোবনটাকে উপবন করে ফেললে, তখন রাজা কিন্তু রাজার চেতনা হলো না। তো যাই হোক, আমার মনে হয় আপাতত এই পর্যন্তই থাক, পরে আমরা বিদূষকের সম্বন্ধে আরো দেখবো। এখানে শুধুমাত্র হাসির কথা নয়, অনেক সিরিয়াস কথাও বিদূষকের মুখ দিয়ে বলানো হয়েছে। তো সেই জন্য আমি বলছি যে এটা মানে হাস্যরসের ব্যাপারটা কিন্তু সবসময় ঠিক হাসি নয়, হাসিটাও মাঝে মাঝে একটু গুরুভার হয়ে যায়, হাসির মধ্যেও আবার অন্যরকম ভাব এসে যায় এবং এসে যেতে বাধ্য। তো